মাথায় একটা টি এক মিনিট, কি কাণ্ড তোর, কাণ্ড ঘটিয়েই চলেছ আবার কলকাতার রেস্টুরেন্টে এসে, কাণ্ড ক্যাফেতে কি কাণ্ড ঘটিয়েছো বলো তো ওখানে তোমরা? এটা অত্যাচারের মধ্যে পড়ে, এটার প্রতিবাদও রয়েছে। আর ছবিতে কিন্তু আমাদের সম্পর্কটা এরকম নয় মোটেই, সেই শোধটাও এখানে তুলছে বসে। আমি একটু ভালো মানুষ মতো বলে যা পাচ্ছি। তুমি ভালো মানুষ মতো করে, তুমি তো ভালো মানুষই, ইউ আর এ গুড সোল। তুমি কিছু বলতে চাও? কিছু বলতে বোধহয় পারে না বেচারা। ওই যে এত অত্যাচার করি যাতে প্রতিবাদটা না করে, তার জন্য ভালো 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 সব বলে দাও, তাতে কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ, বলরাম কাণ্ড আমাদের এই যে ছবিটা হলো সপ্তস্বর ডিরেকশানে এবং পাপিয়া এবং জয়দীপের প্রোডাকশানে, তা এটা নৈনিতালে করলাম আমরা। এইসব গল্প আমরা বহুবার বলে ফেলেছি, নতুন যে কি বলবো এটা আমাদের করে ভাবতে হয় আর কি, এর মধ্যে আর কি নতুন তথ্য দেওয়া যায়। গার্গীর মতো একজন অসাধারণ অ্যাক্ট্রেসের সাথে বহুদিন বাদে কাজ। আচ্ছা, গার্গীর থিয়েটারের ফ্যান আমি বহুদিন ধরে, না এটা বলিনি। তা সেই থিয়েটারের সূত্র ধরে আমাদের প্রথম যে দীর্ঘদিনের একটা বন্ধুত্ব, তারপর আমরা যে লাস্ট কাজটা করেছি কমলেশ্বরে, তারপরে 7-8 বছর হয়ে গেছে। ওটা একটা ভয়ঙ্কর গম্ভীর এবং একটা, হ্যাঁ মানে ওটা চাপের একটা ছবি ছিল আর কি, মানে সবসময় নিজেদের মধ্যে ওই একটা মানসিক চাপও চলতো, মানে খুব ভীষণ গোলমেলে একটা ছবি আর কি, ফর্ম কন্টেন্ট দুটোই। আর এই ছবিটায় আবার ঠিক উল্টো, প্রায় ফ্রি ফ্লোয়িং, প্রায় গো অ্যাজ ইউ লাইক, এবং যে যা পাচ্ছে তাই করছে টাইপের, ইম্প্রোভাইজেশনের প্রচুর জায়গা রয়েছে, এবং পারিবারিক বিনোদন, মানে কমেডির মধ্যে তো প্রচুর বেশিরভাগ সময় মেটেরিয়ালও তো কমে গেছে। কমেডি তো 4টে মেটেরিয়াল, আমি যেহেতু দীর্ঘদিন একটা রিয়েলিটি শোয়ে কাজ করেছি, ধর্ম, পলিটিক্স, ননভেজ, আর যদি কাউকে অ্যাবিউজ করা যায়, এখন অ্যাবিউসিভ কমেডিও প্রচুর হয়। এই সব কিছুর বাইরে গিয়ে খুব পুরনো যে বাংলা ছবির প্যাটার্ন ছিল সেটার মধ্যে খুব সাকসেসফুলি একটা ছবি আমরা করার চেষ্টা করেছি, এবং আমার ধারণা দর্শক এইবারের হোলিটা সেলিব্রেশনে অন্যরকম রং ছড়িয়ে দিতে পারবে এই বলরাম কাণ্ডের মধ্যে দিয়ে। একদমই। আজকে আমাদের সঙ্গে রয়েছে বলরাম কাণ্ডের দুই মুখ্য ভূমিকায় যাদেরকে আমরা দেখতে পেতে চলেছি, গার্গীদি এবং রজতাবধা। আর বলরাম কাণ্ড আসছে একেবারে দোলের দোরগোড়াতে, তো সুতরাং হাসতে হাসতে একেবারে লুটোপুটি খান, আর তার সঙ্গে ছবিটাও দেখে ফেলুন। বলরাম কাণ্ড ঘটিয়ে ফেলেছো, এবার রামকাণ্ড, লঙ্কা কাণ্ড, যত যাবতীয় কাণ্ড, তার সঙ্গে আরেকটা কাণ্ড যোগন হলো, মানে অ্যাড অন হলো হচ্ছে বলরাম কাণ্ড। এবং হাসতে হাসতে স্ক্রিনে যখন শুটিং করছিলে, হাসতে হাসতে এক্স্যাক্টলি কে গড়াগড়ি খেতে, যার জন্য সিন মানে শর্ট কাটতে হতো? ও এক একটা যা কাণ্ড ঘটাতো, এবং মানে ওর তো মানে কমেডি মানে টাইমিংটা সাংঘাতিক, ঠিক আছে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমি না তখন ওখানে গোল দেওয়ার কথা ভাবতেই পারতাম, গোলটা বাঁচাতে তখন হবে আমাকে, তো এরকম ভাবে অভিনয় করেছি। গোলাগুলি হতো না, এগুলো একদম মিথ্যে কথা, গোলাগুলি হতো একদম। এবং মানে আর ওনা ভীষণ ভয়ানক জোরে জোরে কথা বলে, জানো, দেখো এখনো কেউ জোরে জোরে কথা বলছে দেখো। মানে আমি দেখতাম লিটারালি ওর আমাকে না ওই ল্যাপেল, বললাম যে না না আমি লাগাবো না, পাশ থেকে দেখছি আমাদের একজন টেকনিশিয়ান বলছে দরকার নেই, রনিদা যা বলে এমনিতেই দিদি চলে যায়। মানে ও এত জোরে জোরে কথা বলে না, একটা লাউড ক্যারেক্টার আমার করতে খুব সুবিধা হয়েছে। বেসিক্যালি আমি খুব লাউড একজন মানুষ, তুমি লাউড মানুষ নও একেবারেই, কাজেই খুব হুল্লোড় করে আমরা ছবিটা করতে পেরেছি, খুব হুল্লোড় করে ছবিটা করেছি, নো ডাউট। আর অনেক ঘটনাই ঘটতো যেটাতে মানে আমরা মানে নির্লিপ্ত মুখে করে যেতাম, এমন সময় হয়েছে যে ডিরেক্টর ও নির্লিপ্ত মুখে করতো না, ও নির্লিপ্ত মুখে করতো না, হেসে ফেলতো, ও হেসে ফেলতো, যে ডিওপি ছিল সে হেসে ফেলতো, আবার আমরা দুজনে বলতাম কি হলো, মানে আমরা তখন তো ঢুকে গেছি, কি হলো, বললো না আবার করো আবার করো। তো এরকম নানা রকম ঘটনা ঘটেছে। নৈনিতাল জায়গাটা খুব ভালো, এক্সপ্লোর মানে শুটিং করতে গিয়ে যার যেটুকুনি এক্সপ্লোর করা, কারণ আমরা খুব কম সময়ের মধ্যে কাজটা অনেক পুরোটাই ওইখানে, পুরোটাই নৈনিতালে, কাজে নৈনিতালে মানে ভালোভাবে। তোমার প্রথমবার? আমার নৈনিতালে যাওয়াই প্রথমবার। ও আচ্ছা, তোমার ভালো লেগেছে? আমার এটা দ্বিতীয় ছবি, আমি গানস এন্ড গুলাবস করেছিলাম। আচ্ছা, তার মানে তোমার মোটামুটি একটা ধারণা ছিল। তুমি না রিজিওনাল ভেবো না গো, রজতাভ দত্তকে নিয়ে যখন কথা বলছো না, তুমি না রিজিওনাল ভেবো না, তুমি ন্যাশনাল
ইন্টারন্যাশনাল এসব ভাববে। আমি হিন্দি কাজ করতে পারি না, আমার খুব কষ্ট হয়, সেই জন্য আমি হিন্দি কাজ একদম বন্ধ করে দিই। আর আমি 5-6টা করেছি মোটে, ওর মানে যদি ভয়ঙ্কর। যুক্তি শোনো হিন্দি কাজ না করার মানে যাকে সেটা আবার অন্যদিন সেটা আরেকদিন বসে শুনতে হবে। সেটা আরেক কাণ্ড। সেই কাণ্ড নাম কি তুমি দিতে মানে চাও? না না, সে কাণ্ডের নাম রনি কাণ্ড। রনি কাণ্ড, ওটা আচ্ছা রনি বেশ। কাণ্ড, ওটা অন্য কেউ ঘটাতে পারে না। মানে একটা ভালো হিন্দি ছবির প্রযোজক এবং পরিচালক এই অভিনেতার পেছনে পেছনে দৌড়চ্ছে আর সে ফোন ধরছে না, বলছেন গিয়ে ওখানে মনের মতো খেতে পারবো না, লোকজন ঠিক পাবো না, এটা কোনো যুক্তি? মানে এটা কোনো যুক্তি? হ্যাঁ, আমরা কিন্তু ঘুরে ঘুরে খেয়েছি বিভিন্ন আমরা, জায়গায়, হ্যাঁ, এখানে আইসক্রিম, ওখানে এটা করেছি। আর সপ্তশকেও নিয়ে যেতাম, ও ছানা এবং ও খুব খেতে ভালোবাসে, কাজেই সবটা নিয়ে আমাদের মানে আনন্দ তো ডেফিনেটলি হয়েছে। খাওয়ার কথা বলতে গেলে হেসে লুটিয়ে পড়বে। ও যা খায় আর খাওয়াতে ভালোবাসে, দুটোই আমি দেখেছি। যারা খেতে ভালোবাসে তারা খাওয়াতেও ভালোবাসে। তো ও মানে ধরো আমি আমি একটা কিছু খাচ্ছি, এটা আবার বলি, এটা বলেছি অনেক ইন্টারভিউতে, কিন্তু এটা এত মজার ব্যাপার। আমি ধরো খাচ্ছি, এটা আমি মোমোদিকে দেখতাম, জানো তো, মোমোদিকে এটা আমি দেখতাম, কি খাচ্ছিস রে তোরা? না বাবা আমাকে ফল এনে দে, আমি বাবা ফল খাবো। মা গার্গী ডিমের কষা, এই আমাকে একটা ডিমের কষা দে, করে করে লাস্টে ওটা হচ্ছে ডেজার্ট, ফলটার ডেজার্ট। তেমনিও দুজনেই ভালো মানুষ। এবং মানে আমি দেখেছি যারা খেতে ভালোবাসে তারা খাওয়াতেও ভালোবাসে, তাদের মনটা সমুদ্রের মতো বড় হয়। যদিও সমুদ্র আমার ভাল লাগে না, আমার পাহাড়ই ভাল লাগে, তবে ওর উচ্চতাটা পাহাড়ের মতো, এটাও বলতে পারি। বাপরে, হ্যাঁ কি সব মানে ভালো প্রচুর কিছু। তুমি কিছু বলো, তুমি এক পক্ষে শুধু তুমি নিচ্ছো, তুমি কিছু বলো। গার্গীর সাথে বন্ধুত্বটা এই শ্যুটটা করতে গিয়ে একটা বাড়তি পাওনা, কারণ আমাদের দীর্ঘদিন ধরে তো বন্ধুত্ব ছিলই, কিন্তু মানে এই কাজটা করতে গিয়ে মানে খুবই বন্ধুত্ব হয়, কারণ এরকম ভাবে একটা ছবির এতটা মেজর অংশ জুড়ে আমরা সুন্দর জায়গা খুব মানে। আর আমি সবসময় বিশ্বাস করি কি বলতো, মানে ইউনিট শুধু স্ক্রিপ্ট, পরিচালক ডেফিনেটলি মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, পরিচালক ভালো হলেই হবে না, পুরো না যার সাথে কাজ করছি সেই ইউনিটটা যদি পুরো ভালো হয় তোমার কাজ করতে ভালো লাগবে। আমার মানে এটা আমার ভীষণ ফিল করেছি। এবং আমি যেদিন প্রথম শুনেছিলাম যে রজতাভ দত্ত আছে, আমার এরকম ভেতর থেকেই একটা হয়েছে যে আর আমাদের এখন এতটা মানে কাজের চাপ হয়ে গেছে না, দিনে 10-12টা করে সিন তুলতে হয়, কাজেই সেটা যদি ওটা দরকার, মানে একটু খেয়ে আনন্দ, ঘুমিয়ে আনন্দ, আউটডোরের আনন্দ, এগুলো মানে খুবই মানে তখন মজা হয় কি যে আর তো বাড়ি ফেরার তাড়াটা নেই, মানে ওখানে করো। আর সবচেয়ে মজা হয়েছিল যেখানে আমাদের শুটটা হয়েছে না, মানে বলরাম হাউস, ওখানেই আমাদের থাকার ব্যবস্থা ছিল। ছবির নামটা বলরাম কাণ্ড, মানে ওটা কোইন্সিডেন্স, ওটা কোইন্সিডেন্স, কিন্তু ওই হাউসটাই মানে ওখানেই আমাদের হয়েছিল বলরামপুরে, এবং পুরো ঘটনাটা হয়েছিল ওই হাউসটার মধ্যে দেখানো হয়েছে ফিল্মে, তাই জন্য ওটা বলরাম কাণ্ড, মানে ওই হাউসটা ঘিরে যত কাণ্ড আর কি। তো কিন্তু ওইটা কোনো তাড়া ছিল না, আমরা মানে মানে বিন্দাস কাজ করতাম, আনন্দ করতাম, হুই হুই করতাম, রাত্রিবেলা গিয়ে শুয়ে পড়ো, আবার সকালবেলা উঠে দরজাটা খুলেই একটা বিশাল পাহাড় দেখতে পাচ্ছ, সবটা নিয়ে বি এনজয়েড আ লট। আচ্ছা, এখানে আমরা দেখেছি যে তুমি রজতাভ তোমার মেয়ে, মানে রেগে গেলে কি গার্গীদি তুমি এটা বলো যে তোমার মায়েরা বলে, সব বাবা মায়েরা বলে, তুমি ভালো কিছু করো দেখেছো, হ্যাঁ কেরম আমার ছেলেটা কেরম করলো, আমার মেয়েটা কেরম করলো, রেজাল্টে মানে একটু কম, তুমি শেখাওনি, তোমার মেয়ে তোমার জন্য তোমার আদরে মাথায় উঠেছে, এইটা সব বাবা মার, এটা একটা স্ট্যান্ডিং কমপ্লেন, এটা চলতে থাকে। মানে তার মানে তোমার কি তুমি তার মানে এটা ভীষণ ভাবে তুমি করো তাহলে? হ্যাঁ, মানে আমার ছেলে মেয়ে নেই, কিন্তু মানে আমার এই যে পুত্র সম বর রয়েছে ছবিতে, দুঃসম্পর্কের পুত্র সম বর রয়েছে, তো সেও এরকমই করতো। হ্যাঁ, মানে সত্যি সত্যি ছবির মধ্যেও এইরকম দেখানো হয় যে ও সবকিছুর ব্যাপারই ও যেরকম সেই রকমই একটা ক্যারেক্টার আর কি, মানে ভীষণ ডিসিপ্লিন, ভীষণ ডিগনিফাইড, নিজে রেঁধে ফেদে, আবার ভীষণ তার মধ্যে একটা আহা আছে আর কি। এবার আমি ওর ঘরে ঢুকে বলি আমি খেতে খুব ভালোবাসি, যে ক্যারেক্টারটা করেছি এখানটায়, তো সেখানটায় দেখিয়ে কি আমাকে তো হোটেল থেকে খাবার দিচ্ছে না, কদিন বাদে মাছের ঝোল ভাত বলে, ও বলে তুমি খাও না, বলে পুরোটা খেয়ে ফেলে আর কি আমার ক্যারেক্টারটা।
এবং সেটা নিয়ে ওর যে কমপ্লেন রয়েছে তাও না, ও খুব মুগ্ধ হয়ে দেখে যে একজন খাচ্ছে ওরকম, সেটা দেখতেই ওর ভালো লাগে। সেটা নিয়ে যে রাগারাগি করে টিয়ে মাঝে হয়তো বলে এত খেলে আর চেহারা থাকবে কী করে, তাহলে বড় সাইজের পাঞ্জাবি কিনতাম। তো এই পুরো যে মানে ইয়েটায় খুব কি বলবো, মানে মানুষের যে ওই সম্পর্কের মধ্যে খুব ঝগড়া ঝাঁটি চাপানুতোর যাই থাক, তার মধ্যে যে বিভিন্ন মানবিক খুব ওই মায়ার অংশগুলো থাকে না, সেগুলো অদ্ভুতভাবে আবার ছোঁয়ার মতো একটা জায়গা। দেখো জয়েন্ট ফ্যামিলি যাওয়ার পরে তো আমাদের অনেকগুলো জায়গা কমে এসছে, যে বিভিন্ন ধাপে বিভিন্ন স্তরে আমরা স্নেহ ভালোবাসার যে চেহারা দেখতে পেতাম, কিন্তু এখন এই নিউক্লিয়াস ফ্যামিলিতেও বিভিন্নভাবে যে ওগুলো অন্য চেহারায় টিকে রয়েছে, সেটার একটা খুব চমৎকার স্বাদ তুমি এই ছবিটা দেখতে গিয়ে পাবে। আচ্ছা, একটা কথা শুনেছি, সেটা নাকি তুমি পিঠে একটা ব্যাগ নিয়ে ঘুরতে, তাতে নাকি প্রচুর রঙিন সমস্ত গ্লাসেস থাক। আমি এটা আমাকে বলতে দাও, হ্যাঁ, আমি তো প্লিজ বলো। হঠাৎ দেখি সকালবেলা উঠে, সকালবেলা 4টি মানে নুইয়ে পড়া লুচি এবং ঠান্ডা হয়ে যাওয়া লজ্জায় অবনত ডাল খেয়ে নিয়ে একটা ভারী রুকস্যাক ব্যাগ পিঠে চাপিয়ে। রুকস্যাক? হ্যাঁ, ওটার মধ্যে তাহলে মানে এটা রাখো না, প্রোডাকশনে টাকা পয়সা পার্স আছে, তাহলে প্রোডাকশনে কাউকে বলো রেখে দেবে। রাখা যাবে না, তখনও বলছে না। তারপরে কাটটু দেখলাম পাগলের মতো এ ঘর থেকে ও ঘর ছুটে বেড়াচ্ছে। কি হলো? ব্যাগটা পাচ্ছি না। দেখলে তোমাকে বলেছিলাম যে এটা রাখো, প্রোডাকশনের ছেলেগুলোর হাতে দাও, ড্রেসারের হাতে দিয়ে দাও, তুমি শুনলে না, দেখেছো তো কি পয়সা ছিল না, তোমাকে বোঝাতে পারবো না, দাঁড়া। তারপরে বোঝা গেল ওটার মধ্যে এই ক্যারেক্টারের জন্য প্রোডাকশনের ভরসা করেনি, নিজে বাড়ি থেকে 4টি নানা রঙের সানগ্লাস এনেছে, জুতো এনেছে, জামা এনেছে। না, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তারপরে সেইগুলো নিজে পড়ছে, মানে কোনো ভরসা নেই কারণ নিজের ওপরে নিজে। ওটা বলছে আমার ক্যারেক্টার, বাবা আমি বুঝে নেবো। ওইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, মানে টাকা গেলে ওর কোনো আফসোস ছিল না, ওইগুলো চলে গেলে ওর মুশকিল হয়ে যাবে চরিত্র করতে। এটা কিন্তু আছে যাদের এগুলোতে একটু ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং প্রোডাকশন সম্বন্ধে সমস্ত ভালো কথা বলার পরেও এটা বলতে আমি বাধ্য হচ্ছি যে এই প্রথম আমি এগুলোতে মোটে ভরসা রাখতে পারিনি। আমি কোনোদিন আমার স্বভাবই নয়, বলছি আমার স্বভাবই নয় নিজের জামা কাপড় জুতো ফুতো ক্যারি করার। আমার সবসময় মনে হয় যে আমাকে যদি খারাপ দেখতে লাগে তাহলে সেটা ডিরেক্টর আর প্রডিউসারের মাথা ব্যথা, আমার কাজ খালি পার্টটা করা। এই কিন্তু আমার শুরু থেকে তোমার একটা কোনো আক্কেল নেই, তোমার নিজেকে কীরকম লাগছে সেটা নিয়ে তুই ভাববে না। এবং তারপর আমি দেখলাম যে এই ব্যাপারগুলো যাদের দেখার কথা তারা টুকুস করে ফেল করতে শুরু করেছে। এবং তখন আমি শুরুতে কি করে মানে বিসমিল্লাহ কি করে বোঝা গেল ব্যাপারটা, সেটা হচ্ছে আমার একটা 12 না 18 বছরের পুরোনো একটা ফ্ল্যাশব্যাক রয়েছে, তাতে আমার চেহারাটা কমানোর জন্য আমি স্কেচ করে দিলাম যে এই রকম একটা চুল দেখ, এই রকম একটা গেট আপ যদি করা হয়, আচ্ছা বলে আলটিমেটলি যেটা নিয়ে গেল সেটা আমি দেখলাম আমার বছর 6 আগে কোনো প্রোডাকশনে বাতিল করে দেওয়া একটা উইগ, যেটা পড়লে আমি নিজে সহ্য করতে পারছি না, দর্শক সহ্য করবে কি করে। তারপর থেকে ওর পেছনে আমি লেগেছি, তোমার নিজে লজ্জা করে না? তুমি না হিরো, তুমি না নিজের যত্ন নিতে পারো না? লেগে তারপর এইবার এইগুলো সব আমার তখন আগের থেকে মনে হয়েছিল যে এগুলো গন্ডগোল হতে পারে। এবং আমি পিঠে এগুলো নিয়ে ঘুরছি, তার কারণ আমি যদি পরে বলি কন্টিনিউটিতে আমার ওই চশমাটা রয়েছে, সবাই দিশেহারা হয়ে এই চশমা ওখানে রয়েছে, চশমাটা কিন্তু রনিদার ঘরে রয়েছে, এই বলে চেঁচামেচি দৌড়াদৌড়ি করতে থাকবে। আনতে কে যাবে এই ব্যাপারে আমার খুব সন্দেহ আছে। এবং তারপরে আনলে হয়তো অনেক দূরে শ্যুট করছি, তখন দেখা যায় ভুল মাল নিয়ে এসছে। কাজে আমি আমার পিঠে নিয়ে যাতে শুটিংয়ের সময় বাঁচে, যাতে টাইমের কোনো ক্ষতি না হয়, আমায় দেবদূতের মতো লাগার জন্য এগুলো করা হচ্ছে না, প্রোডাকশনটাকে একটু কিঞ্চিতে গিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি আগের দিন রাত্রিবেলা আমার স্ক্রিপ্টটি পড়ে ডায়লগ মুখস্থ করে এবং পিঠে ব্যাগের মধ্যে আমার কি গেঞ্জি, জুতো এবং সানগ্লাস লাগতে পারে এগুলোকে ঢুকিয়ে আমি যাতায়াত করছি। এই মানে ঝামেলা করে এটা করছি কারণ বাকিদের ওপরে আমি সবসময় খুব, আর তার মধ্যে দায়িত্ববান 2-1জন রয়েছে, তারা বয়সে অল্প, তারা নিজেরা চুল ঠিক করছে, সাজে গুজ্জে সব করছে, ছাড়ো না হয়ে যাবে, ছাড়ো না আমি একটা অন্য কিছু লিখে দেবো, ছাড়ো না একটা অন্য কিছু বলে দেবো, এইসব করে এমন আশারে সব ভরসা দিচ্ছে যে আমি তার উপর মোটে সেরকম ডিপেন্ড করতে পারছি না। বলে এটা হচ্ছে আমার নিজের একটা কি বলবো ডিফেন্স মেকানিজমের মতো, যাতে আমি অন্য কথা বলবো, আমি বলবো যে এটা অসম্ভব যারা সিরিয়াস অভিনেতা অভিনেত্রী হয়, যাদের মানে একদম বেসটা
মানে এমন নয় যে যারা থিয়েটার থেকে আসেননি তারা নয়, তাদের মধ্যে অনেক ক্যামেরা দে আর এক্সট্রিমলি সিরিয়াস, অনেকেই আছে উদাহরণ দিয়ে বলতে গেলে। কিন্তু এটা বেসিক্যালি কোথাও মানে থার্ড বেলটা 6:30 6:29 পড়বে এবং ওইখানে স্টেজে দাঁড়িয়ে থাকতে হবে উইংয়ের পাশে, এটা না শিক্ষা। এই যে নিজের জায়গাটা নিজের আমরা মানে মানে আমাদের মানে শেখানো হতো যে স্টেজের সামনে যদি কিছু পড়ে থাকে, ধরো দামি কিছু পড়ে রয়েছে, ওটা ওঠাবে না, ওটা প্রপস হতে পারে, ওটা তুমি গুছিয়ে রেখে দিলে তা নয়। এই শিক্ষায় বড় হয়েছে তো বেসিক্যালি, যার জন্য হয়তো এটা হয়। মানে এটা শুধু ওই জন্যে নয় যে কে নেবে, মানে সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাই না আমরা, তাতে অসুবিধেও হয়। যেভাবে আরে আমার ক্ষেত্রে এরকম অনেকবার অনেক কাজে আমি তো জানতাম গার্গিদি তুমি নিয়ে আসবে, এরকম হয়েছে। কিন্তু আমি যেটা এখন করি, ও বলে তুমি রাগ রাগ মুখ করে থাকো, তা নয়। আমি এখন যেটা করি, আমি একদম স্পেসিফিক্যালি বলে দিই আমার এটা লাগবে, এটা কিন্তু করো, আমার এটা লাগবে না, এটা করার প্রয়োজন নেই। আর আমার একটা আহা হয়ে যায় আর কি। আর আমি বলি ওর হচ্ছে আহা, আমি বলি আধিক্যতা দেখাবার দরকার নেই। আমি এই মানে কিছুদিন আগে একটা প্রোডাকশনে হলো, আমার চশমাটা যখন নাকি লুক সেট হচ্ছিল, আমার নিজের চশমাটা প্যাক করে তার সাথে নিয়ে চলে গেল। এবার আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি যখন তাদের বললাম, পরের দিন যে পাঠিয়ে দিল সেটা এমনভাবে ওই সুইগি করে পাঠালো যে চশমাটা রাস্তায় পড়ে গেল। এবার এই চশমাটার ফ্রেমগুলোর দাম আর কত হয়, বেশি না, গ্লাসটার দাম 16,000। এবার আমি একবার জিজ্ঞেস করলাম, তাতে বললো দাদা এটা কিন্তু আমায় দিতে হবে। এবার একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে দিতে হবে বলে আমি আর ডিরেক্টর বা প্রোডাকশনকে জানালাম না, চশমাটা নিজে করে ফেললাম। কিন্তু আমি জানি গার্গী হলে বলতো যে এটা করাটা এই জন্যে দরকার, পরের বার ওর ভুলটা হবে না। কিন্তু আমি আর মানে আমি নিজেও সেটা বিশ্বাস করি, কিন্তু পারলাম না করতে। কাজেই ওইগুলোর ওপরে না তখন মানে এই চশমাটা আমায় আবার করে করতে হলো। তার যাই হোক, করেছিলাম আমার মনে আছে, আমার একটা ভিসা একজন পাঠালো, মানে এক ভিসার মতো এরকম একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, হ্যাঁ, তার মধ্যে পাসপোর্ট আছে। আমি পাসপোর্ট কারোর হাতে দিই না, একদম দিই না, ওটা এথিক্যালি দিই না। খুব হবে একদম মানে সামনে এসে দেবে। তো ওরা আমাকে বললো গার্গিদি মিস চৌধুরী রয় চৌধুরী পাঠাচ্ছি। আলাম ঠিক আছে, একটা ছেলের হাতে পাঠালো, ওদেরই অফিসে খুব কনফিডেন্সিয়াল ছেলে। দেখলাম আমি খামটা খোলা, এবং আমি যা ওদের করেছি মানে ওরা এজেন্সিটা তুলে না দেয়। মানে আমি বললাম যে এইরকম আনপ্রফেশনাল, এটা দিস ইজ ভেরি ভেরি আনপ্রফেশনাল। পাসপোর্টের মতো ডকুমেন্ট খাম খোলা, ভিসা টিজাগুলো মারো গলি, পাসপোর্ট। তো আমি তো ওদের সাথে আর কোনো কাজ করব না, ভিসা বা এগুলো। কিন্তু এইগুলো জানো তো কথা বলতে মানে এইটাই হচ্ছে, মানে যখন মজার ছবি হয় তখন এই যে মানে বাস্তব চরিত্রগুলো মজার অক্ষরে আমরা বের করি, মজার ভাষায় বের করি। বলরাম কাণ্ডও তাই, যেরকম অনেক ঘটনা আছে যেগুলো আমাদের, যার জন্য এতগুলো কথা বলা, যে অনেক ঘটনা আছে যেগুলো মনে হবে বিরক্তিকর, কিন্তু দেখবে মানে যেমন বলি না সহজ কথা যায় না বলা সহজে, তেমনি সহজ কাজটা সহজভাবে করতে লোকের খুব অসুবিধা হয়। ওইটা হাসির ছলে তুমি বলো, মানে অনেকটা কিরম হয় জানো তো, যে শুষ্কং কাষ্টং তিষ্ঠতি অগ্রে, তার থেকে নীরস তরু বড় পুরত ভাগে। এটা আমাদের চরিত্র। মানে ওর ক্ষেত্রে ও নিজে খুব নো ননসেন্স, এবং ও মনে করে প্রত্যেকের কাজটা প্রত্যেকে ঠিক করে করা উচিত। আর আমার মনে হতো প্রত্যেক দিনই অজস্র এরকম হতো, যাতে রেগে যাওয়ার মতো ঘটনা। সকালবেলায় ওই ওর মুখ বা চেহারা দেখে আমার মনে হতো করতে হবে একটা হাসির ছবি। এবার আমার পাশে আমার কয়েকটা যদি সারাক্ষণ কারণ আছে কিন্তু রেগে যদি থাকে, তখন আমি চেষ্টা করতাম ওদের বাঁচাতে খানিকটা, ওকে একটু হাসিয়ে দিতে, এইসব করে ঠোরে যাতে, কারণ সামলে নিতে হয়েছে বিষয়গুলো তোমাকে ব্যালেন্স। না না, তরঙ্গিনীকেও সামলেছে, কিশোর না কিশোরকে সামলেছে, তরঙ্গিনী কিশোরকে সামলেছে, ক্যারেক্টার ওয়াইজ। হ্যাঁ এক্স্যাক্টলি, নালে ম্যারেজ কাউন্সিলর সে চলে গেল, দুজনে আলাদা থাকে, ভাবো ওটাই তো নিয়ে চলে যাচ্ছে, নিয়ে পালিয়ে গিয়ে 12 বছর কোনো কথা, 12 বছর তার সাথে কোনো কথা নেই, তাকে 12 বছরের শোনো আমার সঙ্গে তোমায় যেতে হবে। সেই শুনে কিশোর বলছে না এভাবে কি যাওয়া উচিত, মানে ওরা কতজনকে নেমন্তন্ন করেছে, প্লেট কি হিসেবে ধরেছে কি যায় না, বলে না খেতে নয়, পালিয়ে বিয়ে করছে, বাবা বলছে প্লেট মানে খেতে নয়, ওটা বিয়েটা ভাঙতে, দাঁত কিরমির করো। আমি ওকে বলতাম গিলতে নয়, কাজে যাবো, এটা হলে আমি ওকে বলতাম, মানে 1:1 বলতাম। ওখানে তরঙ্গিনী বললো খেতে নয়, বিয়েটা ভাঙতে। আচ্ছা, গার্গিদি কি রেগে গেলে কি এটা এটা জেনারিক এক্সপ্রেশন, মানে দাঁত কিরমির নির্লিপ্ত, একটা রেখাও এদিক ওদিক হবে না। বোঝা তুমি বুঝতে কি করে গার্গিদি রেগে গেছে তাহলে? সেটে
কোনো কথাও বলছে না, আবৃত্তির ভিডিও রেকর্ড করছে না, সব নানা রকম সুন্দর সুন্দর জামা কাপড় পরে পাহাড়ের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে আছে। এবার আমায় করতে হবে 8খানা 12খানা হাসির সিন, তার মধ্যে তখন একে খানিকটা সামলে ওকে খানিকটা ভুল করে ফেলেছে, ছেড়ে দাও, এইসব করে পড়ে। বাচ্চা বাচ্চা ছেলেপিলে তো আমার কাছে সকালবেলা আমার কিন্তু কোনো ভুল করতো না, ওই যে আমাকে জানে গার্গী দিকটা ঠিক করতে পার, বেশি স্নেহ ও পার পর পপা। তা আমি ধরো আমার কাছে আসছে জিয়াসি এটা এটা এটা, আমার ঘর থেকে বেরোলো, আমি তো দেখছি ঘর থেকে মানে বেরোলো, রনিদা রনিদা আমি বললাম থাক, এরকমই থাকুক, এরকমই করুক, কাজটা হবে। কারণ আমরা খুব কম সময় কাজটা করেছিলাম, আর মানে আমাদের একটা দায়বদ্ধতা তো আছে যথেষ্ট, আমরা এতদিন ধরে কাজ করছি যে কাজটাকে ওঠাতে হবে যেভাবে হোক। এত সুন্দর স্ক্রিপ্ট, এত সুন্দর গল্প এবং মিউজিক, মানে গানগুলো শুনো খুব, আর এত ছোট ছোট মানে সপ্তর্ষি ইজ আ ভেরি, মানে আমার খুব অ্যাকমপ্লিশ লেগেছে ওকে, মানে ও না ওকে দেখলে বুঝবে না, দেখলে আপাতভাবে হয়তো মনে হবে ফাঁকি দিচ্ছে নাকি, ওর মাথাতে থাকে, উইচ ইজ মানে এই বয়সে হয়তো ওরা আসে আর খুব ইকুইপড, মানে যেটা এইটা নেই ঠিক আছে চলো এভাবে করে দিচ্ছি, এবং সেটাও খুব সুন্দরভাবে করবে, টেকনিক্যালি ভেরি সাউন্ড, ভেরি ভেরি সাউন্ড, সেটা ভাল লেগেছে। অভিনয়টা বুঝে খুব ভালো অভিনয়, মানে যা যতটুকু দরকার ঠিক সেটা বের করিয়ে নেবে, খুব ভালো। আমার যেটা ওর সবচেয়ে ভাল লেগেছিল প্রথম দিন, ও যে কথাগুলো বলতে খুব সুন্দর, মানে ওইটাই তো বুঝি ও অভিনয়। আমি ডাবিং করতে গিয়েও দেখেছি খুব সুন্দর ওর মনে, জানো তো তুমি দেখেছো, কিন্তু অভিনয়টা সত্যি খুব ভালো করে, খুব সুন্দর বোঝে যে কোথায় এটা বলবো না, যে যারা বোঝে যে এটা বলবো না তারা দে আর গুড অ্যাক্টর, আমার মনে হয় তাই। আচ্ছা, একদম শেষে সেটা হচ্ছে যে এখানে দেখা যায় তুমি ম্যারেজ কাউন্সিলর, সো যদি তোমার কাছে এখন বলা হয় যে কেরিয়ারের মধ্যে কখনই অ্যাক্টিংকে সাইড রেখে বাকি যা যা স্টেজ তোমার কবিতা বলা সেগুলোকে সাইড রেখে নতুন কোনো একটা প্রফেশনে যদি যেতে হয়, তাহলে কোন প্রফেশন তুমি অপ্ট করবে? এমন কোন প্রফেশন যেটা তুমি এখন অব্দি এক্সপ্লোরই করোনি বাট ইচ্ছে রয়েছে? ও কিন্তু অনেক কিছু করে, ও অনেক কিছু করে, আমরা যতটুকু দেখতে পাই সেইটুকু আমি বললাম, তার মধ্যে একটা বিরাট অংশ রয়েছে। সেটা কি রয়েছে গাড়িতে একটু তুমি ওপেন আপ করবে? অনেক কিছু করে, লেখাটাও তো আমরা শুনেছি না। আমি বোধহয় কোনো কাজ ছাড়া থাকতে পারবো না, যদি পাখি হয়ে যায় তাহলে আলাদা কথা, আকাশে উড়ে বেড়ালাম, কিন্তু পারবো না, মানে আমি পারবো না। আমি কাজের মধ্যে থাকি, আমি অভিনয়টা করি, তাই আমি বাঁচি। আমার জানি না, আমি পারবো না। আমি এই প্রশ্নের উত্তরটা আমার মানে, আমি সব প্রশ্নের উত্তরই দিতে পারি, এই প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই। আমি কাজ করে যেতে চাই। অল্টারনেট ক্যারিয়ার অপশন কিছু তুমি আলাদা করে ভেবে রাখোনি কোনোদিন যে এটার বাইরে? কেন, আমি যেটা ভেবেছি আমি সেটাই করব, আমি তার বাইরে কিছু করব না। বেশ, একদম শেষে সেটা হচ্ছে যে ছবিটি আসছে, ছবি আসার আগে আমরা আড্ডা শেষ করব, যদি একটু গানে গানে তোমার গলা দিয়ে বা কোনো একটা পার্ট দিয়ে যদি কিছু আমরা শেষ করি, কারণ যেটা তোমার কাছে স্টক নেই এটা হতে পারে যে সুর গানে গানে এমনি মিলিয়ে দেয়। ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আরে দারুণ দারুণ, এটাই তো হওয়া উচিত, বন্ধুর দেখা পেতেই হবে। আর অবশ্যই আপনাদের কাছের মানুষজন প্রিয়জনদেরকে নিয়ে অবশ্যই এই বছর দোল প্রচুর হৈ হৈ করে কাটুক, সঙ্গে থাকুক অফকোর্স বলরাম কাণ্ড। এরকম নানান এন্টারটেনমেন্ট রেগুলার ডোজ যদি মিস না করতে চান অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজ। এখন খবর রাখুন এখানেই। ক্যামেরা অভিনবের সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।